হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চান্দা। আশা করি সকলে ভালো আছো। তো আমাদের একটু চলছিল জাস্টিস সেট, আর গতদিন যে অবধি করেছিলাম আজ তারপর থেকে শুরু করব। গতদিন আমরা এই অবধি হয়েছিল আমাদের, আজ আমাদের এখান থেকে হবে। তো আমরা দেখেছিলাম যে ফ্রোম অর্থাৎ ফল্টারের পক্ষের যে আর কি উকিল, সে তার একটা মন্তব্য পেশ করছে সবার সামনে, ঠিক আছে, এবং তার উক্তিটা অনেকটাই বড়, আমরা সবাই দেখেছি। তো চলো সেটা আর কি ফ্রোম তার নিজের যে দৃষ্টিভঙ্গি থেকে বলছিল, তার সমস্ত কিছু ফল্টারের পক্ষে যে যুক্তিগুলো হয় সেগুলো দিচ্ছিল। তো গতদিন আমাদের এই অবধি হয়েছিল, আজ তারপর থেকে হবে। কি বলছে দেখো, জেন্টলমেন মেন লাইক, আচ্ছা দাঁড়া, সরি, এখান থেকে হবে আমাদের, এখান থেকে এই অবধি আমাদের হয়েছিল গতদিন, এখান থেকে শুরু হবে। দেখো কি বলছে, জেন্টলমেন জাস্টিস ইজ এ মেশিন। দেখুন, সবাইকে বলছে যে এই যে ন্যায় বিচার যেটা, সেটা কিন্তু একটা মেশিনের মতো, যন্ত্রের মতো, দ্যাট হোয়েন সামওয়ান হ্যাজ ওয়ান্স গিভেন ইট দ্য স্টার্টিং পুশ রোলস অন অফ ইটস। বলছে যখন এটাকে একটা পিছন থেকে ধাক্কা মারা হয় তখনই এটা নিজের মতো করে গড়াতে শুরু করে। অর্থাৎ একবার যদি কারোর ন্যায় বিচারের সেই জিনিসটা শুরু হয়ে যায় আর কি, তাহলে কিন্তু তারপরে কোর্ট কাছারি, তারপরে জেল বা কোনো শাস্তি, এইসব কিন্তু হতেই থাকে, পরপর একের পর এক চলেই আসে অটোমেটিক্যালি, তাই না? সেটাই বলছে, ইজ দিস ইয়াং ম্যান টু বি গ্রাউন্ড টু পিসেস আন্ডার দিস মেশিন ফর অ্যান অ্যাক্ট হুইচ অ্যাট দ্য ওয়ার্স্ট ওয়াজ ওয়ান অফ উইকনেস। তো বলছে এই যে ইয়াং যে ম্যান অর্থাৎ ফল্টারের কথা বলছে, একে আমরা এইভাবে শেষ পর্যন্ত একদম টুকরো টুকরো করে দেবো বাই দিস মেশিন, এই আন্ডার দিস মেশিন, এই মেশিনের তলায় পিষে একেবারে আমরা ওকে টুকরো টুকরো করে দেবো ফর অ্যান অ্যাক্ট, এরকম একটা কাজের জন্য যে সেটা শুধুমাত্র সে তার দুর্বলতা স্বরূপ করেছে কাজটা, তাই না? সে তার মানে একেবারে দুর্বলতার চাপে পড়ে, অর্থাৎ দুর্বলতা বশত কাজটা করেছে, সে তো ইচ্ছাকৃত কাজটা করেনি না। ইজ হি টু বিকাম এ মেম্বার অফ দ্য লাকলেস ক্রিউজ দ্যাট ম্যান দোজ ডার্ক ইল স্টেয়ার্ড শিপস কল্ড প্রিজন্স। তো বলছে যে ইজ হি বিকাম টু, সে কি ওরকম একটা সদস্য শেষ পর্যন্ত হয়ে যাবে সেই তাদের মতো যারা সেই সমস্ত লাকলেস ক্রিউজ অর্থাৎ হতভাগ্য যে সমস্ত নাবিকরা আছে, যারা কি করে, হয়তো জাহাজ চলছে, সমুদ্রপথে যাত্রাকালীন বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন সবাই হতেই পারে, তাই না? যে সমস্ত নাবিকরা আছে তারা হতেই পারে। তো বলছে যে এই ফল্টারের ভাগ্যটাও কি তাদের মতনই একেবারে অন্ধকারে ডুবে যাবে, সেই সমস্ত হতভাগ্য নাবিকদের মতো। ইল স্টার্ড শিপস কল্ড প্রিজন্স, এবং ওই সেই মানে শিপ নামক যে প্রিজন আর কি, অর্থাৎ জেলখানাতে সেইভাবে বন্দি হয়ে শেষ পর্যন্ত টুকরো টুকরো হয়ে যাবে। ইজ দ্যাট টু বি হিজ ভয়েস ফ্রম হুইচ সো ফিউ রিটার্ন। বলছে এটা কি তার শেষ পর্যন্ত সেই যাত্রা হবে যেখান থেকে খুব কম মানুষই ফিরে আসতে পারে, অর্থাৎ প্রায় মানুষ ফিরে আসতে পারে না বললেই চলে। অর ইজ হি টু হ্যাভ অ্যানাদার চান্স, অথবা তাকে কি আরেকটা কোনো সুযোগ দেওয়া হবে, টু বি স্টিল লুকড অন অ্যাজ ওয়ান হু হ্যাজ গান লিটল অ্যাস্ট্রে বাট হু উইল কাম ব্যাক। তো বলছে নাকি তাকে আরেকটা সুযোগ দেওয়া হবে, টু বি স্টিল লুকড অন, যে জিনিসটা দেখা হবে যে অ্যাজ ওয়ান হু হ্যাজ গান লিটল অ্যাস্ট্রে, যে একটা মানুষ যে সবেমাত্র একটু অল্প একটু বিপদে চলে গেছে, তাকে এত বড় একটা শাস্তি দেওয়া হবে, সেটা না করে তো তাকে একটু মানে ক্ষমা করে দেওয়া যেতে পারে, তাই না? তাকে একটা চান্স দেওয়া যেতে পারে, যে সবেমাত্র বিপদে গেছে, সে তো আগে আর কোনো ভুল করেনি, প্রথম তার জীবনে সে একটা ফ্রাস্ট্রেশন স্বরূপ, সে নিজের চাপে পড়ে হোক, যে কোনো কারণে হোক, সে কাজটা করেছে, কিন্তু বিশাল কিছু অন্যায় করে ফেলেনি একেবারে, যে তাকে একেবারে সারা জীবনের জন্য জেল খাটাতে হবে বা ফাঁসি দিতে হবে, এরকম ব্যাপার। বাট হু উইল কাম ব্যাক, সে তো নিজের ইচ্ছায় এটা মানে এটা থেকে রিকভার করে ফিরে আসতে পারে, তাই না? চাইলে সে আবার ভালো হয়ে যেতে পারে। হাই আর্য, আমি আপনাদেরকে মানে অনুরোধ করছি, জেন্টলম্যান ডু নট রুইন দিস ইয়াং ম্যান, এই ইয়াং ম্যানকে একেবারে ধ্বংস করে দেবেন না, এইভাবে শেষ করে দেবেন না, ফর অ্যাজ এ রেজাল্ট অফ দোজ 4 মিনিটস, ওই যে 4 মিনিটের ফলস্বরূপ হিসেবে, যে 4 মিনিটের মধ্যে সমস্ত কাজগুলো করেছিল, অন্যায় কাজটা আর কি। রুইন আটার ইরিট্রিভেবল, ইরিট্রিভেবল বলতে পুনরুদ্ধারের অসাধ্য, অর্থাৎ দেখো যে কাজটা হয়ে গেছে সেটা তো আর ও তো আর সেই পুনরায় আগের জায়গায় ফিরে যেতে পারবে না, কাজটা তো করে ফেলেছে, হয়ে গেছে কাজটা, আর তো এখন কিছু করার নেই। এবার ও যে মানে নিজের ইচ্ছায় যে কাজটা করেনি, ঠিক আছে, স্টেয়ার্ড হিম ইন হিজ ফেস, অর্থাৎ এই যে পুনরুদ্ধারের অসাধ্য, সে যে ধ্বংস হয়ে যাচ্ছে প্রায়, এই সমস্ত কিছুই কিন্তু তার মুখের মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে। মানে ওকে দেখে একটু করুণা হওয়া উচিত সবার, যে ও এরকম একটা চাপে পড়ে কাজটা করলো, ওকে একটু কি করা উচিত না, সুযোগ দেওয়া উচিত,
লেট হিম গিভ আ চান্স, ঠিক আছে। হি ক্যান বি সেভড নাও, তাকে কিন্তু এখনও রক্ষা করা যেতে পারে। ইমপ্রিজন হিম অ্যাজ এ ক্রিমিনাল অ্যান্ড আই অ্যাফার্ম টু ইউ দ্যাট হি উইল বি লস্ট। বলছে তাকে যদি একবার আপনারা ক্রিমিনাল হিসাবে ওই মানে জেলে পুরে দেন, অ্যান্ড আই অ্যাফার্ম ইউ, আমি আপনাদেরকে মানে একদম নিশ্চিত করে বলছি যে দ্যাট হি উইল বি লস্ট, সে কিন্তু একেবারে হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে ছেলেটা। হি হ্যাজ নাইদার দ্য ফেস নট দ্য ম্যানার অফ ওয়ান হু ক্যান সার্ভাইভ দ্য টেরিবল অর্ডিয়াল। বলছে তার মুখের মধ্যে এমন মানে তার মুখ দেখে বোঝা যায় না, বা তার মানে আচার আচরণেও কিন্তু বোঝা যায় না, মানে বোঝা যায় আর কি, যেটা মানে মানে অডিয়াল বলতে এখানে দেখো অগ্নি পরীক্ষা, ঠিক আছে। অর্থাৎ এই যে ভয়ানক একটা অগ্নি পরীক্ষা, অর্থাৎ তাকে যে আবার জেলে পুরে দেওয়া হবে, এইটা যে সহ্য করতে পারবে সেটা কিন্তু তার মুখ দেখে মনে হয় না। সে কি একটা নিরীহ একটা ছেলে, বা ব্যবহারে তার কাজে কর্মে কিন্তু তার সেটা প্রকাশ পায় না। সে কিন্তু সারাক্ষণ উদাসীন অবস্থায় থাকে, তাই না? খুব মানে করুণ দেখতে লাগে তাকে দেখে। তো এইরকম একটা ছেলে কিন্তু এরকম একটা ভয়ানক অগ্নি পরীক্ষা যে সে সহ্য করতে পারবে বলে এটা মনে হয় না। ওয়ে ইন দ্য স্কেলস ইজ ক্রিমিনালিটি অ্যান্ড দ্য সাফারিং হি হ্যাজ আন্ডারগন। বলছে একটু মেপে দেখুন তো, সেই মানে একটু দাঁড়িপাল্লাতে একদিকে আপনারা ক্রিমিনালিটিকে রাখুন, সে যে ভুল অন্যায়টা করেছে, আর সাফারিং অর্থাৎ সে যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, সেই সাফারিং তার কষ্টটা আপনারা আর একটা পাল্লাতে রাখুন। এবার এটাকে মাপুন, দেখুন কোনটার পাল্লা ভারী, হ্যাঁ একটু মেপে দেখুন। দ্য ল্যাটার বলতে দেখো এখানে কিন্তু LATER নয়, LATTER, অর্থাৎ পরবর্তী, অর্থাৎ শেষোক্ত, অর্থাৎ এই দুটো জিনিসের মধ্যে পরবর্তীটার কথা বলা হয়েছে, অর্থাৎ সাফারিংয়ের কথা বলা হয়েছে, যে দ্য ল্যাটার ইজ 10 টাইমস হেভিয়ার অলরেডি। বলছে এই সাফারিংটা কিন্তু অবশ্যই ক্রিমিনালিটি থেকে 10 গুণ বেশি ভারী সবসময়, ঠিক আছে। অর্থাৎ ও যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে তাতে সাফারিংটা কিন্তু সেই ক্রিমিনালিটির থেকে বেশি ভারী হচ্ছে। হি হ্যাজ লেইন ইন প্রিজন আন্ডার ডিসচার্জ ফর মোর দ্যান 2 months। বলছে সে তো অলরেডি তো 2 মাসের বেশি সে তো প্রিজন অর্থাৎ জেল খেটে ফেলেছে। ইজ হি লাইকলি এভার টু ফরগেট দ্যাট। ও যে মানে মানে ওর শাস্তি যা পারো পেয়ে গেছে, যা পেয়েছে, ও যে শাস্তিও পেয়েছে 2 মাসের বেশি যে জেলে ছিল, এটা কি কখনো ভুলতে পারবে? ও কখনো ভুলতে পারবে না। ইমাজিন দ্য অ্যাঙ্গুইশ অফ হিজ মাইন্ড ডিউরিং দ্যাট টাইম। ও সেই অবস্থাতে যে সময়ের মধ্যে গেছিল, তার মনের একটু অবস্থাটা আপনারা বিবেচনা করে দেখুন। হি হ্যাজ হ্যাড হিজ পানিশমেন্ট জেন্টলম্যান ইউ মে ডিপেন্ড। বলছে আপনারা ভরসা করতে পারেন যে ও যে কাজটা করেছে তার শাস্তি সে পেয়ে গেছে অলরেডি, আর ওকে শাস্তি দেওয়ার দরকার নেই। আপনারা যে ওকে এইভাবে নিয়ে মানে একদম পুরো অতিষ্ঠ হয়ে পড়েছেন, কি করতে হবে ওকে নিয়ে, কোথায় কি করবেন, আবার জেলে পড়বেন, এইগুলো না আর দরকার নেই। ও যা পাওয়ার শাস্তি পেয়ে গেছে অলরেডি। দ্য রোলিং অফ দ্য chariot wheels অফ জাস্টিস ওভার দিস বয় বিগ্যান when it was decided to prosecute him। বলছে ওর উপর অর্থাৎ ফলটারের উপর যে জাস্টিসের যে চাকা, সেই চাকা গড়াতে শুরু করেছে সেই সময় থেকে, যখন থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল টু প্রসিকিউট হিম, যে তাকে মানে আইনের হাতে ছেড়ে দেওয়া হবে, সেই সময় থেকে কিন্তু ওই জাস্টিসের চাকা কিন্তু ঘুরতে শুরু করেছে। অর্থাৎ তারপর তার জেল হলো, তারপর সে আবার বেরোলো, তার আবার বিচার হচ্ছে, আবার এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে তাকে জেলে পুরে দেওয়া হবে। তো যখন থেকে আইনের উপর নির্ভর করা হবে এই বিষয়টাকে, এইটা ডিসিশন নেওয়া হয়েছে, তখন থেকে কিন্তু ফল্টারের উপর জাস্টিসের চাকা কিন্তু ঘুরতে অলরেডি শুরু করে দিয়েছে। উই আর নাও অলরেডি অ্যাট দ্য সেকেন্ড স্টেজ। আমরা এখন অলরেডি দ্বিতীয় পর্যায়ে এসে পৌঁছেছি। অর্থাৎ প্রথম পর্যায়ে ওকে যে জেলে ভরা হয়েছিল সেটা ছিল ফার্স্ট স্টেজ। এখন যে বিচার করা হচ্ছে ওকে আবার কোর্টে হাজির করে প্রায় 2 মাসের বেশি পরে আর কি, তো এটা হচ্ছে এখন সেকেন্ড স্টেজে আছি। ইফ ইউ পারমিট ইট টু গো অন টু দ্য থার্ড বলতে থার্ড স্টেজ কোনটা, অর্থাৎ ওকে আবার জেলে পুরে দেওয়া হবে, সেটা হচ্ছে থার্ড স্টেজ। বলছে আপনারা যদি এবার ওকে আবার সেই থার্ড স্টেজে নিয়ে যান, আই উড নট গিভ হিম দ্যাট ফর হিম। তো এখানে একটু কী বলতে চাইছে, পরের লাইনটা পড়লে বোঝা যাবে। হি হোল্ডস আ ফিঙ্গার অ্যান্ড থাম্ব ইন দ্য ফর্ম অফ আ সার্কেল, ড্রপস হিজ হ্যান্ড অ্যান্ড সিটস ডাউন। তো বলছে সে কী করলো, আঙুলটা উঁচু করে একটা মানে গোল কাটলো, সার্কেলের মতো বুড়ো আঙুল দিয়ে দেখালো। তো বলল যে ওকে যদি আবার ইমপ্রিজনমেন্ট করা হয় তাহলে কিন্তু ওর জীবনের কিচ্ছু থাকবে না, একটা বিগ জিরো ছাড়া, ঠিক আছে, এটাই বোঝাতে চাইলো। ড্রপস হিজ হ্যান্ড, তারপর ও আর হাতটা নামিয়ে ফেলে, সিটস ডাউন, এবং তারপর বসে পড়ে, এটা ডাউন হবে। নেক্সট দ্য জুরি স্টিল, জুরি সবাই, বিচারক মণ্ডল সবাই তাকিয়ে থাকে।
মানে সরি স্থির বলতে একদম পুরো নিশ্চুপ হয়ে যায়, অ্যান্ড কনসাল্ট ইচ আদার্স ফেসেস, এবং তারপর একে অপরের মুখের দিকে তাকিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে থাকে। দেন দে টার্ন টুয়ার্ডস দ্য কাউন্সিল ফর দ্য ক্রাউন, তারপর তারা কাউন্সিল ফর দ্য ক্রাউন বলতে ওই ক্লিভার আর কি, বিপক্ষের উকিল যে, তার দিকে ঘুরে তাকায়। হু রাইজেস, যে উঠে দাঁড়ায়, মানে উঠে পড়ে আর কি, উঠে দাঁড়ায়, অ্যান্ড ফিক্সিং হিজ আইস অন এ স্পট দ্যাট সিমস টু গিভ হিম স্যাটিসফ্যাকশন, তারপর মনে হলো যেন ও কোনো একটা স্পটের উপরে তার আইটাকে ফিক্সড করলো, একদম পুরো স্থির করলো, যেন সে একটা স্যাটিসফ্যাকশন পেয়েছে, অর্থাৎ সে যেন কোনো আইনের ফাঁক খুঁজে পেয়েছে যেটাকে ফল্ডারকে আবার পেঁচিয়ে সেই জালে ফেলা যাবে, হ্যাঁ এরকম একটা ব্যাপার, যেটা ভেবে ও একটু স্যাটিসফাই হলো যে না এবার আমি কিছু আবার এটা নিয়ে বলতে পারবো, শুরু করতে পারবো। স্লাইডস দেম এভরি নাও অ্যান্ড দেন টুয়ার্ডস দ্য জুরি, তারপর কি করলো ও কি করলো, মানে জুরিদের দিকে ফিরে আর কি ওর যে কথাবার্তা যেটা বলবে ও সেটার বিষয়ে রেডি হতে থাকলো, ঠিক আছে। তারপর ক্লিভার কি বলছে, মে ইট প্লিজ ইউর লর্ডশিপ, রাইজিং অন হিজ টোজ, একদম প্রায় বুড়ো আঙুলের ওপরে পুরো দেহটা ভর দিয়ে যেন উঠে দাঁড়িয়েছে। মে ইট প্লিজ ইউর লর্ডশিপ সবাইকে উদ্দেশ্য করে বলছে, জেন্টলম্যান অফ দ্য জুরি, the facts in this case are not disputed, and the defense, if my friend will allow me to say so, is so thin that I don't propose to waste the time of the court by taking you over the evidence. তো বলছে যে এই যে কেসটা, এই যে ফ্যাক্ট, এই যে ঘটনাগুলো ঘটে গেছে এই কেসটার উপরে, সেটা না মানে এটার উপরে আর কোনো সন্দেহ নেই এটা নিয়ে, ঠিক আছে। অ্যান্ড দ্য ডিফেন্স, এবং যে প্রতিরক্ষা করা হচ্ছে তাকে নিয়ে, সেটা নিয়েও আর কোনো সন্দেহ নেই। ইফ মাই ফ্রেন্ড উইল অ্যালাউ মি টু সে সো, যদি আমার বন্ধু অর্থাৎ ফ্রমের কথা বলছে, যদি আমাকে কিছু সেরকম একটা বলতে অনুমতি দেন, ইজ সো থিং, অর্থাৎ আমার ফ্রেন্ড যেটা বলেছে, যে কথা বলেছে, এটা ইজ সো থিন, এতটাই আর কি, থিন বলতে একটা পুয়ার বিষয়, একটা তুচ্ছ বিষয়, একটা সো থিন, এতটাই তুচ্ছ, দ্যাট আই ডোন্ট প্রপোজ টু ওয়েস্ট দ্য টাইম অফ দ্য কোর্ট, যে আমি এই কোর্টের সময় নষ্ট আর করতে চাই না, যা বলার বলা হয়ে গেছে, আমি আর এক্সট্রা কোর্টের কোনো সময় নষ্ট করতে চাই না, বাই টেকিং ইউ ওভার দ্য এভিডেন্স, এই যে প্রমাণ যা দেওয়ার তো সব দিয়ে দিয়েছে, তা আমি এই নিয়ে আর কোর্টের বেশি সময় নষ্ট করতে চাই না। দ্য প্লি ইজ ওয়ান অফ টেম্পোরারি ইনস্যানিটি, অর্থাৎ এই যে বলা হলো যে, অর্থাৎ ফ্রম বললো যে ও যে টেম্পোরারি অর্থাৎ ক্ষণিকের পাগলামি বশ কাজটা করেছে। Well, gentlemen, I dare say it is clearer to me than it is to you. Why this rather? What shall we call it? তো বলছে যে হ্যাঁ ঠিক আছে, বেশ ভদ্র মহাশয়গণ, যে আমি বলতে পারি, ইট ইজ ক্লিয়ার টু, এটা আমার কাছে একদম পরিষ্কার, জলের মতো পরিষ্কার, যে দ্যান ইট ইজ টু, এবং আপনাদের কাছে ওটা জলের মতো পরিষ্কার। ওয়াই দিস রাদার, হোয়াট শ্যাল উই কল ইট, আমরা এটাকে কী বলবো, ওরা তো নাই ওটাকে, অর্থাৎ ফ্রম ওটাকে টেম্পোরারি ইনস্যানিটি বলছে, কিন্তু আমরা এটাকে কী বলবো, বিজার ডিফেন্স, অর্থাৎ এটা কিন্তু একটা উদ্ভট মানে প্রতিরক্ষা, অর্থাৎ মানে উদ্ভটভাবে একটা প্রতিরক্ষা করতে হবে ফল্টারকে, এরকম একটা উদ্ভট চিন্তাভাবনা কিন্তু ফ্রম করেছে, হ্যাজ বিন সেট আপ করা হয়েছে একটা উদ্ভট চিন্তাভাবনা তাকে সেভ করার জন্য। দ্য অল্টারনেটিভ উড হ্যাভ বিন to plead guilty. Now, gentlemen, if the prisoner had pleaded guilty, my friend would have had to rely on a simple appeal to his lordship. Instead of that, he has gone into the byways and hedges and found this a peculiar plea. আচ্ছা কি বলছে যে এই যে প্রিজনার আর কি, যে ফল্টার, সে যদি হ্যাড প্লিডেড গিল্টি, যদি সে তার দোষটা বিভিন্ন অজুহাত এক্সকিউজ করার চেষ্টা করতো, মাই ফ্রেন্ড উড হ্যাভ হ্যাড টু রিলাই অন আ সিম্পল অ্যাপিল টু হিজ লর্ডশিপ, তাহলে আমার বন্ধু অর্থাৎ এই যে ফ্রোম, তাকে সেই সাধারণ আবেদনের উপর নির্ভর করতে হতো। ইনস্টেড অফ দ্যাট, সেটা না করে কি করেছে, হি হ্যাজ গান ইনটু দ্য বাইওয়েস অ্যান্ড হেজেস, সে কী করেছে, বাইওয়েস অ্যান্ড হেজেস বলতে রাউন্ড অ্যাবাউট ওয়েতে কথা বলছে, ঠিক আছে, একদম ঘুরিয়ে পেঁচিয়ে, অ্যান্ড ফাউন্ড দিস, সেটা না করে সে কী করছে, যে একদম ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক দিয়ে কথা বলছে, অ্যান্ড ফাউন্ড দিস এর পিকিউলিয়ার প্লি, এবং এই যে একটা অদ্ভুত একটা আবেদন রেখেছে, হুইচ হ্যাজ এনাবেলড হিম টু শো ইউ দ্য প্রভার্বিয়াল ওম্যান, অর্থাৎ দেখো ফ্রম বলছে যে সে নির্দোষ, সে একেবারে টেম্পোরারি ইনস্যানিটি বশত সে কাজটা করেছে, আবার দেখো মানে যথেষ্ট প্রমাণ আছে তার এই এক্সকিউজগুলোর পিছনে, কিন্তু প্রমাণ রয়েছে যে সে কাজটা করেছে যেটা ভুল, হ্যাঁ সেটা প্রমাণটাও রয়েছে, যে বলছে হুইচ হ্যাজ এনাবেলড হিম টু শো ইউ দ্য প্রভার্বিয়াল ওম্যান, প্রভার্বিয়াল বলতে খারাপ যে মহিলাটা আর কি, মানে এখানে খারাপ বলা হচ্ছে, সোসাইটির চোখে তো সেটা খারাপ না, তাদের মধ্যে তাদের হিসাবে সেটা ভালো হতেই পারে, কিন্তু সমাজ তো সেটা ভালো চোখে দেখছে না।
যেহেতু সমাজ ভালো চোখে দেখছে না সেহেতু রুথ হচ্ছে সবার চোখে খারাপ এখানে, তাই বলছে যে খারাপ সেই মহিলাটা, অর্থাৎ রুথের কথা বলছে, টু পুট হার ইন দ্য বক্স, তাকে যে এই কাঠগড়ায় এনে দাঁড় করানো হলো, টু গিভ ইন ফ্যাক্ট রোম্যান্টিক গ্লো টু দিস অ্যাফেয়ার, এবং তারপরে কি হলো, তাদের এই সম্পর্কটাকে একটা রোম্যান্টিক গ্লো দেওয়া হলো, ঠিক আছে। আই কমপ্লিমেন্ট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে একদম পুরো মানে প্রশংসা করছি, আই থিঙ্ক ইট হাইলি ইঞ্জিনিয়াস অফ হিম, আমি মনে করি সে খুব মানে চালাকের সঙ্গে কাজটা করেছে। বাই দিস মিনস হি হ্যাজ টু আ সার্টেন এক্সটেন্ট গট রাউন্ড দ্য ল, এবং এটা করার জন্য অর্থাৎ ফল্টারকে একেবারে মানে নির্দোষ প্রমাণ করার জন্য, তাকে বাঁচানোর জন্য সে একেবারে আইনকে যেন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেছে, অর্থাৎ সোজা পদে কথা না বলে ঘুরিয়ে ফিরিয়ে আইনকে নিয়ে গেছে। হি হ্যাজ ব্রট দ্য হোল স্টোরি অফ মোটিভ অ্যান্ড স্ট্রেস আউট ইন কোর্ট অ্যাট ফার্স্ট হ্যান্ড ইন আ ওয়ে দ্যাট হি উড নট আদারওয়াইজ হ্যাভ বিন অ্যাবল টু ডু। তো কি বলছে যে হি হ্যাজ ব্রট দ্য হোল, সে এই গোটা ঘটনাকে, ঠিক আছে, দ্য স্টোরি অফ মোটিভ অ্যান্ড স্ট্রেস আউট ইন দ্য কোর্ট, সে এই গোটা ঘটনাটাকে কোর্টে এমনভাবে পেশ করেছে অ্যাট ফার্স্ট হ্যান্ড ইন আ ওয়ে, প্রথমেই আর কি, ইন আ ওয়ে এমনভাবে, দ্যাট হি উড নট আদারওয়াইজ হ্যাভ বিন অ্যাবল টু ডু, যে তার যেন আর কিছুই করার নেই, মানে অন্য কিছুই আর যেন সে করতে পারতো না। বাট হোয়েন ইউ হ্যাভ ওয়ান্স গ্র্যাপসড দ্যাট ফ্যাক্ট জেন্টলম্যান ইউ হ্যাভ গ্র্যাপসড এভরিথিং, তো বলছে কিন্তু আপনারা যদি এই গোটা ঘটনাকে না একটু বুঝে নিতে পারেন না, তাহলে আপনি সমস্ত কিছুই বুঝে যাবেন। সবাইকে বলছে আর কি, সবার উদ্দেশ্যে, উইথ গুড হিউমার কন্টেম্পট, অর্থাৎ নিজে যেন একটা বিশাল বিরাট কিছু নিজেকে ভাবছে এরকম একটা ব্যাপার, আর সবাই কিছু জানে না, আমি সব জানি, এরকম একটা ব্যাপার করে আর কি, ঠিক আছে, একটু গাম্ভীর্যের সাথে আর কি বলছে, উইথ গুড হিউমার কন্টেম্পট ফর লুক অ্যাট দিস প্লি অফ ইনস্যানিটি, বলছে এই তার পাগলামি বশত সে যে কাজটা করেছে, উই কান্ট পুট ইট লোয়ার দ্যান দ্যাট, আমরা তো এর থেকে আর নিচে নামতে পারি না, তাই না, যে ওকে ও দোষ করা সত্ত্বেও ওকে মানে সেই টেম্পোরারি ইনস্যানিটি বলা হচ্ছে এটাকে, যে দোষ করেও আর কি বলা হচ্ছে যে ক্ষণিকের পাগলামি বশত কাজটা করে ফেলেছে, দয়া করে, তো এর থেকে আর নিচে আমরা কি নামবো, এই প্লিটা থেকে আমরা তো আর বেশি নিচে নামতে পারি না, তাহলে তো সে বলা যাবে যে সে কোনো দোষই করেনি, যাও বাড়ি যাও তুমি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, সে কোনো দোষই করেনি এরকম একটা বলতে হবে। তা বলছে যে ফর লুক অ্যাট দিস প্লি অফ ইনস্যানিটি উই কান্ট পুট ইট লোয়ার দ্যান দ্যাট, এই যে ক্ষণিকের পাগলামি বশত কাজটা করেছে এটা বলার থেকে তো আর নিচে আমরা নামতে পারি না। একটা মানুষকে আইন থেকে বাঁচানোর জন্য আর কি বলা যেতে পারে, এর থেকে বেশি তো কিছু আর বলা যেতে পারে না। ইউ হ্যাভ হার্ড দ্য ওম্যান, আপনি তো মহিলাটার কথা শুনেছেন, শি হ্যাজ এভরি রিজন টু ফেভার দ্য প্রিজনার, তার কাছে না প্রত্যেকটা কারণ আছে সেই প্রিজনারকে অর্থাৎ ফল্টারকে রক্ষা করার, তার ফরে কথা বলার। বাট হোয়াট ডিড শি সে, কিন্তু সে কি বললো, সে বলেছিল দ্যাট দ্য প্রিজনার ওয়াজ নট ইনসেন হোয়েন শি লেফট হিম ইন দ্য মর্নিং, যে ওই ফল্টার আর কি যখন ওই রুথকে রেখে আর কি ও চলে এসেছিল সকালবেলাতে, তখন কিন্তু সে পাগল ছিল না, ঠিক আছে। If he were going out of his mind through distress, that was obviously the moment when insanity would have shown itself, বলছে যদি সে সত্যিই তার পাগল ভাব তার মধ্যে থাকতো, যদি সে একদম মস্তিষ্ক তার বিভ্রান্ত হয়ে যেত, তাহলে কী হতো, দ্যাট ওয়াজ অবভিয়াসলি দ্য মোমেন্ট হোয়েন ইনসানিটি উড হ্যাভ শোন ইটসেলফ, তাহলে তার চোখে মুখে কিন্তু সেই পাগলামিটা ধরা পড়তো, তাই না, কিন্তু তাকে দেখে তো সেটা মনে হচ্ছে না, সেটাই বলছে। দেখো অ্যাকচুয়ালি একটা ফল্টার তো একটা ভালো সুস্থ মস্তিষ্কেরই মানুষ, তাই না, সে তো হঠাৎ করে একটা কাজ করে ফেলেছে, এবার তাকে কি দেখে পুরোই পাগল মনে হবে, নিশ্চয়ই সেটা মনে হবে না, সেটা ক্লিভার কিছুতেই বুঝতে চাইছে না। ইউ হ্যাভ হার্ড দ্য ম্যানেজিং ক্লার্ক, আপনারা সেই ম্যানেজিং ক্লার্কের কথা শুনেছেন, অ্যানাদার উইটনেস ফর দ্য ডিফেন্স, যে আর কি এই ডিফেন্সের আরেকজন মানে উইটনেস ছিল আর কি, উইথ সাক্ষী দিয়েছিল আর কি। With some difficulty, I elicited from him the admission that the prisoner threw Jumpy a word that he seemed to think you would understand, gentlemen, and I am sure I hope you do. বলছে যে বেশ একটু মানে কষ্টের সাথে আর কি I elicited আমি প্রকাশ করছি আর কি from him that the admission that the prisoner, অর্থাৎ স্বীকারোক্তিটা, যে প্রিজনার কি বলেছিল, যে মানে দেখো দো জাম্পি, এই জাম্পি কথাটা কিন্তু ফার্স্টে কোকসান বলেছিল যে প্রিজনার হচ্ছে সেই মুহূর্তে একটু জাম্পি হয়ে গেছিলো, এবার জাম্পি বলতে ও বলতে চেয়েছিল একটু নার্ভাস টাইপের হয়ে গেছিলো প্রিজনার, কিন্তু ক্লিভার বুঝেছে যে ও জাম্পি বলতে পাগল ছিল বোধহয়, ঠিক আছে। A word that he seemed to think you would understand, ইউ বলতে এটা সমস্ত ওখানে যারা উপস্থিত আছেন সবাইকে উদ্দেশ্য করে বলছেন যে আপনারা সবাই বুঝেছেন এই জাম্পি কথাটা মানে জেন্টলম্যান, অ্যান্ড আই এম শিওর আই হোপ ইউ ডু, এবং আমি নিশ্চিত যে আপনারা এটা বুঝবেন আর কি। ওয়াজ নট ম্যাড when the check was handed to Davis, বলছে ও তো জাম্পি ছিল, ঠিক আছে, পাগল ছিল, আবার বলছে পাগল ছিল না,
when the check was handed to ডেভিস, যখন ডেভিসকে চেকটা দিয়েছিল তখন পাগল ছিল না। I agree with my friend that it is unfortunate that we have not got Davis here. বলছে এতে এক এক সময় মানে এক এক রকম কথা বলছে, সেটাই আর কি ক্লিভার বলছে। বলছে আমি আমার বন্ধুর সাথে একমত যে এটা একটা আনফর্চুনেট, একটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে ডেভিস এখন আমাদের সাথে নেই, ও সেই সব স্বীকারোক্তিগুলো দিতে পারছে না। বাট দ্য প্রিজনার হ্যাজ টোল্ড ইউ দ্যাট দ্য ওয়ার্ডস উইথ হুইচ ডেভিস ইন টার্ন হ্যান্ডেড হিম দ্য চেক। কিন্তু প্রিজনার আর কি আমাদের যে ফলটা, সে কথাগুলো বলেছে যে ডেভিস তাকে ওই চেকটা হ্যান্ডেড ওভার করেছিল। হি অবভিয়াসলি দেয়ারফোর ওয়াজ নট ম্যাড হোয়েন হি রিসিভড ইট, এবং ফলটার সেই মুহূর্তেও কিন্তু পাগল ছিল না যখন সে ওই চেকটা নিয়েছিল। অর হি উড নট হ্যাভ রিমেম্বার্ড দোজ ওয়ার্ডস, অথবা সে ওই কথাগুলো মনেও করতে পারছে না। The cashier has told you that he was certainly in his senses when he cashed it. এবার ক্যাশিয়ার কি বলছে যে ও দ্যাট হি ওয়াজ সার্টেনলি, যে সে তার সমস্ত সেন্স ছিল, সে পাগল ছিল না সেই মুহূর্তে যখন সে চেকটা ক্যাশ করেছিল। উই হ্যাভ দেয়ারফোর দ্য প্লি দ্যাট এ ম্যান হু ইজ সেন অ্যাট 10 minutes past 1, অর্থাৎ 10টা 1-এর আগে পর্যন্ত ভালো ছিল, সুস্থ ছিল, সেন ছিল, অ্যান্ড সেন অ্যাট 15 minutes past, এবং 10টা 15-র পরেও ভালো ছিল। তাহলে 10টা 1 থেকে 10টা 15-র মধ্যে ওর মাথাটা খারাপ হয়ে গেল, বাকি সময়ও সব ভালো, খালি ভুল কাজটা যখন করেছে তখন ওর মাথা পাগল হয়ে গেছিলো, এরম ব্যাপার। তার মানে তো ও যে ক্রাইম, অর্থাৎ যে সে ক্রাইমটা যে করেছে আর কি, আইনের চোখে যেটা ক্রাইম, তার ফলাফলটাকে এড়িয়ে যাওয়ার জন্য তার মানে এই উদ্দেশ্যগুলো, মানে এই চিন্তাভাবনাগুলো করা হয়েছে যে ওই সময় আমি পাগল ছিলাম এটা আমি বলবো, বাকি সময় ভালো ছিলাম, ওই সময়টা খালি আমি পাগল হয়ে গেছিলাম, পাগলামি বশত কাজটা করেছি, তাহলে আমি আইন থেকে বেঁচে যাব। মানে ব্যাপারটা কি এরকম তো নয়। কল হিমসেলফ ইনসেন বিটুইন দোজ পয়েন্টস অফ টাইম, মানে সেটাই বলছে, যে এটাই বললাম যে ওই সময়টুকুর মধ্যে আমি খালি পাগল ছিলাম সেটাই বলবো। হ্যাঁ, সে নিজেকে তো সেটাই বলছে যে ওই সময়টুকুর মধ্যেই আমি খালি পাগল হয়ে গেছিলাম, বাকি সময় আমি ঠিক ছিলাম। রিয়েলি জেন্টলম্যান, দিস ইজ সো পিকিউলিয়ার আ প্রপোজিশন। বলছে যে আমি মানে জেন্টলম্যান, এটা এতটাই একটা উদ্ভট, মানে অদ্ভুত একটা প্রপোজিশন, অর্থাৎ আর্গুমেন্ট, বিতর্কের একটা বিষয়, দ্যাট আই এম নট ডিসপোজ টু ভ্যারি ইউ উইথ ফার্দার আর্গুমেন্ট, যে আমি আর তর্ক করে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না বা ক্লান্ত করতে চাই না। ইউ উইল ফর্ম ইউর ওন ওপিনিয়ন অফ ইটস ভ্যালু, আপনারা আপনাদের যেটাই নিজেদের মতামতে মনে হয় মূল্য, মানে ঠিকঠাক আর কি, মানে সঠিক ন্যায় বিচার যেটা আপনাদের মনে হয় দেওয়া উচিত, করা উচিত, সেটাই আপনারা করুন। মাই ফ্রেন্ড হ্যাজ অ্যাডপ্টেড দিস ওয়ে অফ সেইং আ গ্রেট ডিল টু ইউ অ্যান্ড ভেরি ইলোকুয়েন্টলি অন দ্য স্কোর অফ ইউথ, টেম্পটেশন অ্যান্ড দ্য লাইক। আচ্ছা, আমার বন্ধু অর্থাৎ ফ্রোম এই বিষয়টাকে একটু এমন এক পথে মানে অ্যাডাপ্ট করে নিয়েছে, স্বীকার করে নিয়েছে আর কি, এমন একটা পথ অবলম্বন করেছে এটাকে অ্যাডাপ্ট করার জন্য, যে অফ সেইং আ গ্রেট ডিল টু ইউ, আপনাদেরকে বিরাট একটা বিষয় করে দেখিয়েছে। হ্যাঁ, অ্যান্ড ভেরি ইলোকুয়েন্টলি, এবং খুব নিখুঁতভাবে, খুব সুন্দরভাবে এটা করে দেখিয়েছে, অন দ্য স্কোর অফ ইউথ, টেম্পটেশন অ্যান্ড দ্য লাইক। এবং এই যে সে যে এতটাই একটা ছেলে মানুষ, হ্যাঁ, তার বয়সটা বেশি নয়, সে আগে কোনো ভুল কাজ করেনি, টেম্পটেশন বশত কাজটা করেছে সেটাও নয়, সে কি করেছে একটা মানে ক্ষণিকের পাগলামি বশত কাজটা করেছে, হ্যাঁ, লোভ নেই তার মধ্যে, অ্যান্ড দ্য লাইক, এই সমস্ত কিছু বলে সে কিন্তু বেশ বিরাট একটাভাবে আপনাদের কাছে, সবার কাছে প্রেজেন্ট করেছে বিষয়টাকে। আই মাইট পয়েন্ট আউট হাউএভার দ্যাট দ্য অফেন্স উইথ হুইচ দ্য প্রিজনার ইজ চার্জড ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস নোন টু আওয়ার ল। বলছে আমি একদম পয়েন্ট করে বলতে পারি আর কি, একদম দেখিয়ে দিতে পারি যে দ্যাট দ্য অফেন্স উইথ হুইচ দ্য প্রিজনার ইজ চার্জ, বলছে এই যে দোষটা, এই যে বিষয়টা নিয়ে যে প্রিজনারকে বন্দি করা হয়েছে, এটা কিন্তু আমাদের আইনের মধ্যে সবচাইতে, মানে আমাদের আইনে যতগুলো এখন কেস রয়েছে তার মধ্যে সব থেকে সিরিয়াস কেস এটা এখন, এটাই বলা হচ্ছে। অ্যান্ড দেয়ার আর সার্টেন ফিচার্স ইন দিস কেস, এবং এই কেসের তো কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, সাচ অ্যাজ দ্য সাসপিশন হুইচ হি অ্যালাউড টু রেস্ট অন হিজ ইনোসেন্ট ফেলো ক্লার্ক। মানে দেখো, ওই যে ও যে ক্রাইমটা করেছে, ফলটা, সেটাকে একেবারে মানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ক্লিভারের মতানুসারে, যে ও যে দোষটা করেছে সেটা যে দোষ প্রমাণ করার জন্য কিন্তু অনেক কারণ রয়েছে, ঠিক আছে। যেমন কি, যে ওই ইনোসেন্ট যে ফেলো ক্লার্ক রয়েছে অর্থাৎ ডেভিস আর কি, সেই
আচ্ছা হ্যাঁ, সাচ অ্যাজ দ্য সাসপিশন হুইচ হি অ্যালাউড টু রেস্ট, অর্থাৎ ফলটার চাইলেই ওই ডেভিসের উপরে যে সন্দেহটা চাপিয়ে দিতে পারতো সেটা রয়েছে। ইনোসেন্ট ফেলো ক্লার্ক অর্থাৎ ডেভিস অ্যান্ড হিস রিলেশনস উইথ দিস ম্যারিড ওমান, এবং রুথের সাথে তার যে রিলেশন ছিল সেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটা একটা ছিল রুথের ফল্ডারের সাথে, which will render it difficult for you to attach too much importance to such pleading. তো বলছে এই সমস্ত কিছু যদি আপনারা বিবেচনা করেন তাহলে এটা খুব কঠিন বিবেচনা করা যে মানে কোনটাকে আপনারা ইম্পর্ট্যান্স দেবেন, যে এইটাকে যে যে এই যে দোষটা করেছে এত কিছু তার পিছনে কারণ রয়েছে, হ্যাঁ এটাকে না ও ওই যে প্লিড করছে অনুরোধ বিনোদ করছে যে হ্যাঁ সে যে ক্ষণিকের পাগলামি বশত কাজটা করেছে, নাকি এটাকে জোর দেবেন, কোনটাকে বেশি গুরুত্ব দেবেন। আপনারা যদি এইটাকে বিবেচনা করে দেখেন তাহলে কিন্তু এইটার গুরুত্ব বেশি হয়ে যাচ্ছে। এই যে মানে কারণ আছে, যথেষ্ট প্রমাণ আছে, কারণ আছে, ম্যারিড ওমান, ফেলো ক্লার্ক, এই সমস্ত অনেক প্রমাণ রয়েছে। আই আস্ক ইউ, মানে প্লিডিংটা তখন কিন্তু মানে প্লিডিং অর্থাৎ যে টেম্পোরারি ইনসেনিটি যেটা, সেটার কিন্তু মানে জোরটা কমে আসছে আর কি, সেটার জোরটা থাকছে না, সেটাই বলছে। আই আস্ক ইউ, আমি আপনাদেরকে বলছি, ইন শর্ট খুব সংক্ষেপে, জেন্টলম্যান, ফর দ্যাট ভার্ডিক্ট অফ গিল্টি হুইচ ইন দ্য সার্কামস্ট্যান্সেস আই রিগার্ড ইউ অ্যাজ আনফর্চুনেটলি বাউন্ড টু রেকর্ড। বলছে এই যে আপনাদের সবার কাছে যে এই যে বিচারটা তুলে ধরা হলো আর কি, ফর দ্যাট ভার্ডিক্ট, এবং যে রায়টা দেওয়া হবে না, ফর দ্যাট ভার্ডিক্ট অফ গিল্টি, সে যে দোষটা করেছে তার যে রায়টা দেওয়া হবে ইন দ্য সার্কামস্ট্যান্সেস, সে পরিস্থিতিতে, আই রিগার্ড ইউ, আমি আপনাদেরকে মানে বলতে পারি আনফর্চুনেটলি বাউন্ড টু রেকর্ড, মানে এখানে যারা আছে উপস্থিত সবাই কিন্তু এটাকে একদম রেকর্ড করে নিয়েছে যে কি ঘটেছে, কোনটার দোষ আছে কোনটার দোষ নেই, সে কি করেছে সে কি করেনি, সমস্ত কিছু কিন্তু একদম রেকর্ড করে নেওয়া হয়েছে, ঠিক আছে। মানে ক্লিয়ার বলতে চাইছে ওর শাস্তি হবেই হবে একেবারে, আনফর্চুনেটলি এটাকে পুরো রেকর্ড হয়ে গেছে ও যা করেছে না করেছে, ঠিক আছে। এটাই বলছে, লেটিং হিজ আইস ট্রাভেল ফ্রম দ্য জাজ অ্যান্ড দ্য জুরি টু ফ্রম হিজ সিটস ডাউন, তারপর তার চোখগুলো প্রথমে জাজের দিকে গেল, তারপরে অ্যান্ড দ্য জুরির দিকে গেল, জুরি থেকে তারপর ফ্রমের দিকে গেল, তারপরও বসে পড়ল। তো এই অবধি থাকলো, নেক্সট দিন তারপর থেকে শুরু হবে, ঠিক আছে। তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, ঠিক আছে। তো আজ এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।